আসসালামু আলাইকুম ডিয়ার এনটিএসসি ক্যান্ডিডেটস। আজকের ভিডিওতে আমরা ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম কোর্সের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি গোলীয় পরিবাহীর অভ্যন্তরে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? উত্তর হচ্ছে 0। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বায়ো-স্যাভার্ট সূত্রটি স্থির তড়িৎবিদ্যার কোন সূত্রের অনুরূপ? বায়ো-স্যাভার্ট সূত্রটা হচ্ছে আপনার কুলম্বের সূত্র অনুরূপ। সো বায়ো-স্যাভার্ট সূত্র আমাদেরকে বলে যে অতি ক্ষুদ্র পরিমাণ কারেন্ট আমরা যদি পাই, লেটস সে আমরা একটা পরিবাহী নেই, এখানে একটা পরিবাহী নিলাম, এর ভিতর দিয়ে কারেন্ট পাস করে আই পরিমাণ, ঠিক আছে? এবং এবং আমরা এখান থেকে একটু দূরে একটা বিন্দু নিছি, লেটস সে এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, এবং লেটস সে এখান থেকে একটা ছোট্ট একটা ক্রস সেকশন নিছি, এবং এই ক্রস সেকশন থেকে আমার এই দূরত্বটা, আচ্ছা এটা আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি, এই দূরত্বটা এটা হচ্ছে আর, হ্যাঁ এই দূরত্বটা হচ্ছে আর। আর এই যে ছোট্ট একটা ক্রস সেকশন নিছি না, এইটুকু হচ্ছে ডি এল। পুরা লেন্থ, পুরা যে তার আছে না, এই পুরা তারের লেন্থ যদি হয় এল, তাহলে এটার খুব অতি ক্ষুদ্র এই ক্রস সেকশনটা হচ্ছে ডি এল, ঠিক আছে? আচ্ছা, এখন বায়ো-স্যাভার্ট সূত্র মতে আপনার এই কারেন্ট পাস করলে তার আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এটা কিন্তু আমরা জানি কারেন্ট পাস করলে আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সো বায়ো-স্যাভার্ট সূত্র মতে এই যে ম্যাগনেটিক ফিল্ড, অতি ক্ষুদ্র ম্যাগনেটিক ফিল্ড, সেটা হবে আপনার কার সমানুপাতিক? সেটা হচ্ছে এই আই মানে কারেন্টের সমানুপাতিক, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, এই অতি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর সমানুপাতিক। থার্ড অফ অল, সেটা হচ্ছে এই যে দূরত্ব আর, সেই আর এর বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তো এখানে আরেকটা জিনিস আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে আমার ডিএল এর ডিএল, যেটা হচ্ছে কারেন্ট যেদিকে যায় সেদিকে হচ্ছে ডিএল এর হচ্ছে ডিস্টেন্স, ভেক্টরটা সেদিকেই কাজ করে। সো এই ভেক্টরটা ধরেন আপনি এই স্পর্শক বরাবর কাজ করতেছে, আর এই আর এর সাথে যে কোণটা এটা হচ্ছে থিটা, অর্থাৎ এখান থেকে আমরা সাইন থিটা যে পার্টটা সেটা নিয়ে আসতে পারি। সো আমাদের এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, ম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি হয়, অতি ক্ষুদ্র ম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি হয়, সেটা হচ্ছে ইনভার্স স্কোয়ার সূত্র মেনে চলে। আর আপনারা জানেন যে কুলম্বের সূত্রে আমাদের বল সেটাও কিন্তু ইনভার্স স্কোয়ার ল মেনে চলে। সো এত কথা বলার একটাই কারণ, বোঝানোর চেষ্টা করতেছি যে দুইটাই হচ্ছে ইনভার্স স্কোয়ার সূত্র মেনে চলে। সেজন্য বায়ো-স্যাভার্ট সূত্রের সাথে আপনি হচ্ছে কুলম্বের সূত্র মিল পাবেন। আরেকটা জিনিস তো অবভিয়াস, সেটা হচ্ছে বায়ো-স্যাভার্ট সূত্র আপনার ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কথা বলে, আর কুলম্বের সূত্র আপনার ইলেকট্রিক ফিল্ড নিয়ে কথা বলে, তাই না? এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে, একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুর রোধ দেওয়া আছে আমাদেরকে, এবং ব্রিজটিকে সাম্যাবস্থায় আনতে চতুর্থ বাহুর সাথে কত রোধ সমান্তরালে যুক্ত করতে হবে? তো আমি একটু বলে দিই আপনাদেরকে, হুইটস্টোন ব্রিজ নিয়ে আমি অনেক ডিটেলসে আলোচনা করছি আমার এই চ্যানেলে, এনিও ফিজিক্স ক্লাসরুম। এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আমি অনেক ডিটেলসে হুইটস্টোন ব্রিজের যে থিওরেম সেটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, তো একটা হুইটস্টোন ব্রিজের জন্য সূত্র হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। সো এখানে এটা হচ্ছে পি এর মান, কিউ এর মান, আর এর মান, দেন এস এর মান। আচ্ছা, এখানে আমাদেরকে বলে দিচ্ছে যে চতুর্থ বাহুর সাথে কত রোধ সমান্তরালে যুক্ত করলে, তার মানে নিশ্চয়ই এই চতুর্থ বাহুর যে রোধটা এস, আমরা একটু হিসাব করি চলেন। পি এর মান হচ্ছে 10, কিউ এর মান হচ্ছে 10, আর এর মান হচ্ছে 10, আর এই যে চতুর্থ বাহুতে একটা রোধ অলরেডি আছে 20, এই 20-র সাথে আমাকে একটা রোধ যোগ করতে হবে। সো লেটস সে আমি 20-র সাথে এক্স মানের, এটা হচ্ছে 20 মানের একটা রোধ, তার সাথে আমি এক্স মানের একটা রোধকে আমি সমান্তরালে কানেক্টেড করব অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। সমান্তরালে কানেক্ট করলে তাদের তুল্য রোধ হয় 1/20 প্লাস 1/x টু দি পাওয়ার -1, অথবা এটাকে আরো সহজভাবে বলা যায় যে 20-র সাথে x দিয়ে উপরে গুণ করবেন, নিচে হচ্ছে 20-র সাথে x কে যোগ করবেন। সো আপনি এটা করেন, এখানে 20-র সাথে x দিয়ে গুণ করেন, 20-র সাথে x যোগ করেন, এতক্ষণে অনেকে বাড়িতে চলে যাবে, ঠিক আছে? মূল ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমাকে বাম পাশে হচ্ছে 10-কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, আমাকে ডান পাশেও 1 বানাইতে হবে, তাই না? সো উপরে আমার আছে 10, নিচে কিন্তু আমার আছে 20। তো আরেকটা x এর মান কত হইলে এটাও 10 হবে? আপনারা জানেন যে সমান্তরালের ক্ষেত্রে 20 মানের যদি 2টা রোধ থাকে, 20 মানের যদি 2টা রোধ থাকে, তাহলে কিন্তু তারা সমান্তরালে কিন্তু 2 দিয়ে ভাগ হয়ে যায়, অর্থাৎ 10 ওহম হয়ে যাবে।
সো এক্স এর মানটা সেক্ষেত্রে ২০ হতে হবে। তাই আপনি চাইলে এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারেন। করে আল্টিমেটলি আপনি অ্যান্সারটা ২০ বের করতে পারেন। কিন্তু এত সময় আসলে পরীক্ষার হলে পাবেন না। আপনাকে কনসেপ্ট ইউজ করতে হবে। সো এটার উত্তর হবে হচ্ছে ২০ ওহম। চলেন আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তড়িৎ তড়িৎ চুম্বক বা তাড়িত চুম্বক আবেশের ক্ষেত্রে লেন্জের সূত্র কোনটির সংরক্ষণশীলতা নিশ্চিত করে? এটা মোটামুটি সবাই পারবেন এক বাক্যে। শক্তির সংরক্ষণশীলতা নীতিকে মানে রিস্টেট করা হয় লেন্জের সূত্রের মাধ্যমে। সো সেক্ষেত্রে আমরা জানি যে আবিষ্ট তড়িৎ প্রবাহ যেটা সেটা কিন্তু তার নিজের সৃষ্টির যে কারণ সেটাকেই বাধা দেয়। আমি আবারও বলি, আবিষ্ট তড়িৎ প্রবাহ তার নিজের সৃষ্টির কারণকেই বাধা দেয়। সো এই কারণেই যান্ত্রিক শক্তি থেকে আমরা এখানে তড়িৎ শক্তি পাই। অর্থাৎ এভাবে বলতে পারেন যে যেহেতু সে এই বাধাকে অতিক্রম করে যান্ত্রিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ওকে, আমরা এখন নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। একটি সমান্তরাল পাত ধারক, এখানে খেয়াল করেন, সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে, আচ্ছা ২টা পাত আমরা আঁকি, এই ২টা পাতের মধ্যবর্তী স্থানে কি করতে বলছে? একটা ডাইইলেকট্রিক দিতে বলছে। এই যে ২টা পাত দিলাম আমরা, তাদের মধ্যবর্তী স্থানে আমাদেরকে বলছে একটি ডাইইলেকট্রিক ধ্রুবক, লেটস সে কে, সেটার মান বিশিষ্ট পদার্থ দ্বারা পূর্ণ করলে ধারকত্ব কি হবে? আমরা জানি যে ধারকত্বের সূত্র, আচ্ছা এটা আগেই উত্তর বলে দিই, কে গুণ হবে, কারণ ধারকত্বের সূত্র হচ্ছে এপসাইলন নট কে এ ডিভাইডেড বাই ডি। অর্থাৎ যদি আপনি কে এর মান 1 নেন তাহলে আপনি পাবেন সি নট ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি। আর যদি কে এর মান যত বেশি হবে, দেখেন আপনার এখান থেকে দেখেই বোঝা যায় সি এর মান সরাসরি কে এর উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ কে এর মান যত বেশি হবে আমাদের ধারকত্বের মান তত বাড়বে। সেজন্য এটা হবে কে গুণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে চুম্বক ফ্লাক্সের এসআই একক কোনটি? সো ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক হচ্ছে ওয়েবার হবে। আর যদি আপনাকে জিজ্ঞেস করে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি তাহলে সেটার উত্তর কিন্তু টেসলা হইতো। সো এই ডিফারেন্সটা হোপফুলি মাথায় থাকবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একটি ইলেকট্রন পশ্চিম থেকে পূর্ব দিকে গতিশীল, এটি একটি উত্তরমুখী চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলে কোন দিকে বল অনুভব করবে? তো চলেন আমরা হচ্ছে একটা ম্যাপ করি, হ্যাঁ ম্যাপিং করা ট্রাই করি। সো এখানে আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই আঁকবো আজকে। সো আমাদের এই দিকে হচ্ছে আপনার নর্থ, এদিকটা হচ্ছে সাউথ, এদিকটা হচ্ছে ওয়েস্ট, এদিকটা হচ্ছে ইস্ট। এখন আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে যে একটা ইলেকট্রন পশ্চিম থেকে পূর্ব দিকে গতিশীল, পশ্চিম থেকে পূর্ব, তার মানে এইভাবে ইলেকট্রনটা আসতেছে। সো এটা হচ্ছে ইলেকট্রনের দিক। ওকে, এবার বলছে যে এটি একটি উত্তরমুখী চৌম্বক ক্ষেত্র। উত্তরমুখী মানে এই দিকে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে উপরের দিকে। ওকে, তারপরে বলছে করলে কোন দিকে বল অনুভব করবে? আচ্ছা, এদিকে যদি ইলেকট্রনের বেগ হয়, অর্থাৎ চার্জের বেগ যদি এদিকে হয়, আমরা জানি যে বল এফ ইকুয়াল টু হচ্ছে কিউ ভি বি সাইন, এখানে 90 হবে, কারণ এই ভি এর সাথে আপনার বি যে ভেক্টরটা, এটা কিন্তু মধ্যবর্তী কোণ এখানে 90 ডিগ্রি। সো আমরা এখান থেকে পাবো কিউ ভি বি, তাই না? আচ্ছা, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক হয়, সেক্ষেত্রে এফ ইকুয়াল টু হবে মাইনাস ই ভি বি, অর্থাৎ এখানে একটা মাইনাস চিন্তা করতে হবে আমাদেরকে। ওকে, সো এখন আপনারা এখানে ইউজ করতে পারেন, আমি তো হইলে এটা ইউজ করব। আমি একটু আপনাকে বলি, রাইট হ্যান্ড রুল যেটা আমরা ভেক্টরের ক্রস গুণফলের জন্য ইউজ করতে পারি সেটা ইউজ করতে পারেন। অনেকে ফ্লেমিংয়ের রুলসগুলো ইউজ করতে পারেন। ফ্লেমিংয়ের বাম হস্ত ডান হস্ত দুইটা নীতি নিয়ে আমি আলোচনা করছি আমার চ্যানেল অনার্স ম্যাথ ফিজিক্সে। আপনারা এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি অনার্স লেভেলের ফিজিক্স আপনাদের হচ্ছে একটু রিক্যাপ করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে। অর্থাৎ আপনার হাতটা আমি একটু দেখাই, আপনার হাতটা এই ভি থেকে বি এর দিকে যাবে, তাহলে ভি হচ্ছে এই দিকে, সেখান থেকে আপনি যাবেন হচ্ছে হাতটা, ডান হাতটা ঘুরাবেন হচ্ছে এই দিকে, তাই না? আপনার ডান হস্ত নীতিতে ঘুরাইলে আপনার ভেক্টরটা হবে হচ্ছে, বৃদ্ধাঙ্গুলিটা হবে হচ্ছে ঠিক বাহিরের দিকে, আমি যে বোর্ডে লিখতেছি সেই বোর্ডের থেকে বাহিরের দিকে হবে। অথবা আপনি ডান হাতে স্ক্রু নিয়ম ইউজ করতে পারেন। আপনি যদি একটা স্ক্রুকে এইভাবে করে ঘুরাইতে থাকলে আপনার স্ক্রুটা হচ্ছে বাহিরের দিকে বের হয়ে আসবে।
সো এটা হচ্ছে একটা পজিটিভ চার্জের জন্য হইতো। বাট ইলেকট্রন যেহেতু তার চার্জ যেহেতু নেগেটিভ, সো সেক্ষেত্রে কিন্তু সে ভিতরের দিকে ঢুকবে। তার ক্ষেত্রে ক্রস হবে। অর্থাৎ সেটা হবে কোন দিকে? সেটা হবে আমাদের জন্য আম এটাকে বলবো আমরা নিচের দিকে। মানে ভিতরের দিকে ঢুকতেছে তো ওইটাকে আমরা নিচের দিকে বলবো, উপরের দিকে না বলে। সো উত্তর হবে হচ্ছে সি। আচ্ছা, এরপরে আমরা নেক্সটে চলে যাব যে অ্যাম্পিয়ারের সার্কিটাল সূত্রটি নিচের কোনটির জন্য প্রযোজ্য? অ্যাম্পিয়ারের যে সূত্র সেটা হচ্ছে আপনার আম সার্কিটাল সূত্র। আচ্ছা, সেটা হচ্ছে স্থির তড়িৎ প্রবাহের জন্য প্রযোজ্য, সার্কিটাল ল যেটা। পরবর্তীতে অবশ্য আপনার বিজ্ঞানী ম্যাক্সওয়েল সেটাকে আপনার হচ্ছে সংশোধিত করছে অ্যাম্পিয়ারের লটাকে, এবং করে উনি হচ্ছে তার যে ৪ টা সে বিখ্যাত সূত্র ইলেক্ট্রোম্যাগনেটিজমের, সেই সূত্রের মধ্যে একসাথে কম্পাইল করছে। যদিও এই সূত্র কম্পাইলেশন অ্যাকচুয়ালি উনি করছে, বাট বর্তমানে যে ফর্ম আছে সেই ফর্মটা কিন্তু আসলে উনি করেন নাই। সেই ফর্মটা অন্য একজন বিজ্ঞানী করছে। আমি ওনার নাম অ্যাকচুয়ালি ভুলে গেছি। এবং আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল একটি কেমন রাশি? এটি একটি স্কেলার রাশি। আপনারা জানেন যে ইলেকট্রিক পোটেনশিয়াল মূলত হচ্ছে ওয়ার্ক ডান দিয়ে বের করা হয়। ওয়ার্ক ডান দিয়ে, এবং ওয়ার্ক ডানকে আপনি চার্জ দিয়ে ভাগ করবেন, টেস্ট চার্জ দিয়ে ভাগ করবেন, ঠিক আছে? সো এই ক্ষেত্রে যেহেতু এই জিনিসগুলো নিজেই স্কেলার, সো আপনার ইলেকট্রিক পোটেনশিয়ালও একটা স্কেলার রাশি। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা খুব শীঘ্রই এনটিআরসি ফিজিক্সের উপর এমসিকিউ একটা বই বের করব ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সেখানে আপডেট পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।